ঘোড়ার গাড়ি সমেত এক মাঝারি কাফেলা এসে থেমেছে সরাইখানার মুখে। অন্ধকারে সে দলের প্রধানকে ভালো মতো দেখতে না পেলেও ঘোড়ার গাড়ির অতি সাজসজ্জার ছায়া ভালো প্রাচুর্যের ইঙ্গিতই দিচ্ছে। হয়তো দামি কোনো কিছু হবে। দলের প্রধানের সাথে সরাইখানার লোকেদের বেশ কিছুক্ষণ যাবৎ উচ্চবাচ্য চলল। দামি মালামাল হলেও সরাইখানার আস্তা কুড়েতে বিন্দুমাত্র জায়গা ফাঁকা নেই ওসব রাখার। এমনকি ঘোড়া দুটোকেও বৃষ্টির হাত থেকে বাঁচানো সম্ভব হলো না। পেয়াদা এসে ফলের রসের পাত্রখানা নিয়ে গেল। সাথে আরও কিছু লাগবে কি না তাও জিজ্ঞেস করলো আদবের সাথে। রাতের খাবার অনেক আগেই নেওয়া হয়েছে। ফলের রসের পর এখন আর কিছুই খেতে ইচ্ছে করল না। পেয়াদাকে খালি আদেশেই ফেরত পাঠালাম। চোখে ঘুম নেই। চামড়া তৈরি জুতোগুলো আরব বণিকদের হাতে না দেওয়া পর্যন্ত ফুঁসরত নেই এক ফোঁটাও। মোটা অঙ্কের কারবার। মাঝে বাগড়া সেজেছে এই বিনা নেমন্তন্নের বৃষ্টি। আজ বেরোবার কথা থাকলেও বৃষ্টি বিভ্রাটে তা হচ্ছে না। এক অর্ধবেজা ইংরেজ হনহন করে কক্ষে এলেন। তোমাদের নামে আমি নালিশ করিব। সারাইখানা দিয়েছ, অথচ সামান্য দুটো ঘোড়া রাখিবার পারো না। এই সারাইখানা নিয়ে নরকে যাও, সেখানেও তোমাদের ঠাঁই না মিলিতে পারে। রাবিস। আপনি এখন এলেন নাকি? শরীরটা মুছে ফেলুন। এই বৃষ্টির পানি ভালো নয় মশাই। শরীরে জল লাগলে যক্ষা ধরতে কতক্ষণ? এরা তো খালি খাবার নিয়ে ব্যস্ত, আমাদের খাবার লইবার টাইম কোথায় তার? হয়তো কোনো কিছুতে ফরমাইশ খাটছে। ওই যে মাথার ওইদিকে একখানা ন্যাকড়া ঝুলছে, ওটা দিয়ে আপাতত মাথাটা মুছুন। খাবারের ফরমাইশ দিয়ে এসেছেন? ওরা কিন্তু আবার ফরমাইশ না করলে খাবার দিতে কামখেয়ালি করবে। তা দেইনি বলছো? ক্ষুধার জ্বালায় আমার পেটে র্যাট দৌড়াচ্ছে। খাবার খেয়ে একটু বিশ্রামও নিতে হবে। এখন আবার বলো না ঘুমানোর জন্য আমাকে গাছের নিচে যেতে হইবে। না না, ঘুমোবার বেশ জায়গা রয়েছে। ভালো কথা। আপনি কি আপনার বাহন বাইরের গাছের সাথে রেখেছেন? তা না করিলে আমার ঘোড়া দুটোই বৃষ্টিতে ছোটাছুটি করে পালিয়ে যেত। ঘোড়া বাঁধিবার আর কোনো জায়গা রেখেছে নাকি এরা? খাবার সহ ঘরে আসলো এক পেয়াদা। ইংরেজ আরও কিছু গরম কথা শুনিয়ে দিল তাকে। পেয়াদা কিছুই বলল না। খাবার ও গরম পানি রেখে সে চুপচাপ সরে গেল। খেতে বসলেন ইংরেজ। গরম মেজাজ। খাবারের স্বাদে কিছুটা প্রশমিত হয়েছে বোঝা যায়। প্রকট আওয়াজে বিজলি পড়ল কোথাও। জানালা দিয়ে বাইরে তাকালাম। গাছের নিচে বাঁধা ঘোড়াকে দেখে কেন জানি অস্বাভাবিক মনে হলো। ওগুলো বৃষ্টির ঝাপটায় কষ্ট পাচ্ছে। সাথে শীতল যে বাতাস বইছে তার থেকে বস্ত্র পরিহিত ধরে রক্ষে নেই। সেগুলো তো সামান্য বোবা প্রাণী। খাবার শেষে আয়েশ করে বসলেন ইংরেজ। পেয়াদা এসে পাত্র সমেত সব কিছু নিয়ে ফিরে গেল। রাত্রে দুদণ্ড বিশ্রাম হয়নি এই 2 দিনে। তাই আজ দ্রুতই ঘুমিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কাঁথা মুড়ি দিয়ে চোখ বোঝার পূর্বে বাইরের আকাশের কালো ঘনঘটার শেষ পরিস্থিতিটুকু অবলোকন করলাম। মনে আশা, কাল সকালে যেন কাফিলা নিয়ে রওনা দিতে পারি। সকালের আলো কতক্ষণ আগে ফুটেছে তা ঠাউর করতে পারিনি। বৃষ্টি রাত হওয়ায় ঘুম জেগে বসেছিল ভীষণভাবে। তবে সকালটাও যে সুখকর হয়েছে তা বলার উপক্রম নেই। কারো কান্নার আওয়াজ এলো বাইরে থেকে। কাঁথা ফেলে উঠে জানালায় চোখ রাখলাম। আরে, রাতে বাঁধা ঘোড়া দুটো মাটিতে ওভাবে পড়ে আছে কেন? আরেকটু আড়াল হতেই দেখতে পেলাম ইংরেজটাকে। সেই এই সকালে আহাজারি করে কাঁদছে। মায়া হলো ভীষণ। বৃষ্টির রাতে যে প্রকট আওয়াজ হচ্ছিল, ঘোড়া দুটো বোধহয় সেই ভয় আর আতঙ্কেই প্রাণ ত্যাগ করেছে। শয়নকক্ষ ছেড়ে নিজেকে সচল করলাম। বাইরে বেরোতেই দেখলাম ভিন্ন কিছু, যা এতক্ষণ জানালার দূরত্বের কারণে চোখে পড়েনি। তা এখন স্পষ্ট হলো সামনাসামনি। ঘোড়া দুটোর 4টে পা অস্বাভাবিকভাবে বাঁকানো। জিহ্বা বেরিয়ে আছে মুখের ভেতর থেকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ঘোড়া দুটোর একটারও চোখ অবশিষ্ট নেই, যেন কেউ খুবলে নিয়ে নিয়েছে। এই দৃশ্য সহ্য হলো না বেশিক্ষণ। ইংরেজ ও তার কাফেলার প্রতি সহমর্মিতা রেখে ফিরে এলাম। আজ সকাল সকালই বেরোতে হবে। জুতোর চালান পৌঁছানোর শেষ দিন আজ।
আরব বণিকদের বিশ্বাস ভঙ্গ করার কোনো ইচ্ছে নেই আমার। যত দ্রুত রওনা দেওয়া যায় ততই ভালো। আস্তা বলে এলাম দুজন সঙ্গীকে নিয়ে। আমাদের ঘোড়া দুটো গত রাতে বেশ আরামেই কাটিয়েছে। বৃষ্টি কিংবা আওয়াজ কোনোটাই পোহাতে হয়নি তাদের। সঙ্গে দুজন ঘোড়া দুটোকে আনতে গেল, কিন্তু এ কি, রাগান্বিত হয়ে ঘোড়া দুটো হাত পা ছুটছে কেন? মির্গি ব্যারাম ধরল নাকি আবার? এত আরামে থেকেও যদি এই হাল হয় তবে কার কাছে অভিযোগ জানাবো? সঙ্গীরা, এমনকি আমি নিজেও শত চেষ্টা করে ঘোড়া দুটোকে এক চুলো নাড়াতে পারলাম না। আচ্ছা ঝামেলা তো, এখন মালামাল ভর্তি গাড়িখানা টানবে কে? এই সরাইখানায় তো এমনিতেই ঘোড়ার সংকট, তার উপর গত রাতে দুটো ঘোড়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। এরই মধ্যে বাইরে থেকে গন্ডগোল ভেসে এলো। ঘোড়া বের করতে ব্যর্থ হয়ে সঙ্গীদের নিয়ে বাইরে বেরিয়ে এলাম। এসে দেখি ইংরেজদের অদ্ভুত কাণ্ড। সে কুড়াল নিয়ে গাছ কাটছে কেন? ও জড়ো গাছটারই বা কি দোষ? তার এভাবে গাছ কাটা থেকে সরাইখানার কর্মচারীরা নিদারুণ ভয় পাচ্ছে। হঠাৎ ইংরেজ চিৎকার দিয়ে কুড়ালটা ফেলে দিলেন। গাছ থেকে তাজা রক্ত গড়িয়ে পড়ছে, কিছু রক্ত ছিটকে এসেছে ইংরেজের গায়েও। ভীত সন্ত্রস্ত কর্মীরা কয়েকজন তো দৌড়ে সরাইখানার ভিতরে চলে গেল। তারা যেন ভয়ঙ্কর কোনো কিছু দেখে ফেলেছে। গাছের কাছাকাছি যেতে ইচ্ছে করলেও পা দুটো সায় দিল না। কিছু গাছের রস লাল রঙের হয়ে থাকে, কিন্তু এই গাছ থেকে যেভাবে লাল তরল বের হচ্ছে তাতে মনে হচ্ছে কোনো মানুষকে কুড়াল দিয়ে মারা হয়েছে। লাল তরলকে আঠার চেয়ে বেশি তাজা রক্তের মতো লাগছে। ইংরেজ লোকটা হঠাৎ চিৎকার দিয়ে ভেতরে দৌড়ে পালালো। সে যেন গাছটায় কিছু একটা দেখেছে। এরই মধ্যে ঘটল সবচেয়ে ভয়ানক আর আশ্চর্যজনক ঘটনাটি। মৃত ঘোড়া দুটো নড়তে লাগলো, হাত পা ছুটতে লাগলো এলোমেলো ভাবে। বিচ্ছিরে এক আওয়াজ ভেসে এলো ঘোড়া দুটো থেকে। ততক্ষণে পালিয়ে গেল উপস্থিত প্রায় সবাই। কিছুক্ষণ পর ঘোড়া দুটোর মৃতদেহ শান্ত হয়ে পড়ে রইল। আকাশে আবার ছেয়ে গেল ঘন কালো মেঘ। আজও রওনা দেওয়া বোধহয় হবে না। তীব্র হতাশায় জেঁকে বসেছিল আমার মাঝে। ভেতরে আসতেই সরাইখানার কয়েকজন কর্মীদের গোপন আলাপ শুনতে পেলাম। থেমে দাঁড়িয়ে কান পাতলাম তাতে। গাছটাতে জান আছে, এ যে সে গাছ নয়, অভিশপ্ত গাছ। হাজার হাজার বছর ধরে এভাবে আছে। শুনেছি সরাইখানার প্রশস্ততা বাড়ানোর জন্য এই গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যারাই পরে এই গাছটা কাটতে চেষ্টা করেছে সবাই রহস্যজনকভাবে মারা পড়েছে। এই ইংরেজ ব্যাটার কি হবে? আর ও কি দেখেই বা ভয় পেল? হয়তো খারাপ কিছু একটা দেখেছে। গাছটার জন্য সরাইখানার পশুরাও বাইরে বেরোতে চায় না। গাছটার কাছাকাছি গেলে ছুটোছুটি করে। এই গাছের ইতিহাস ভালো নয়, এই গাছ মানুষ মারতে পারে। এই সরাইখানাটা অন্য জায়গায় করলে হতো, অযথা এরকম খারাপ জায়গায় যে কেন করতে গেল বুঝি না। চুপ, এসব কথা বলিস না। এ গাছের কান আছে, শুনতে পেলে কাল তোর অবস্থাও খারাপ করে ছাড়বে। মনে মনে তাদের অজ্ঞতার দুর্নামি করলাম। একটা গাছ আর কী বা করতে পারে? হয়তো কাল রাতে কোনো ডাকাতের দল ঘোড়া দুটোর এই হাল করেছে, আর তাতেই কিনা সরাইখানার কর্মীরা মুখরোচক গল্প বুনতে শুরু করে দিয়েছে। এরা পারেও বটে। সেদিন আরও খারাপ আবহাওয়ার কারণে বের হওয়া হলো না। দূত পাঠিয়ে দিলাম আরবদের কাছে, যাতে তারা আরও দুদিন সময় দেয়। রাতে খাবার খেয়ে শয়নকক্ষে প্রবেশ করলাম। ইংরেজকে বেশ আতঙ্কিত আর গুটিসুটি অবস্থায় আবিষ্কার করলাম। তার হাল হাকিকাত জিজ্ঞেস করলেও সে কোনো আওয়াজ দিল না। শত ব্যবসায়িক চিন্তা মাথায় নিয়েই সেদিন রাতে চোখ বুজে ফেলতে হলো। পরদিন সকালে ঘটল সবচেয়ে ভয়ঙ্কর আর হাড় হিম করা ঘটনাটা। জানালা দিয়ে সে দৃশ্য দেখে বিশ্বাস হয়নি মোটেও। সরাইখানার বাইরে যখন বেরিয়ে এলাম তখন পশ্চিম আকাশের কোণে কালো মেঘ। অপ্লতুল্য আবহাওয়ার মাঝে শতবর্ষী গাছটায় ঝুলছে ইংরেজের চোখবিহীন মরদেহটা। কয়েকটা অপরিচিত পাখি সেই দেহের কাঁধ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে। গাছের সেই আঘাতপ্রাপ্ত অংশটায় নজর গেল। সেটা এক রাতেই ভালো হয়ে গেল কি করে? রাতে ভীত ইংরেজ কেনই বা এসেছিলেন এখানে? ফাঁস লাগানোর কি এতটাই তাড়া ছিল তার? পরে মনে পড়ে গেল কাল দ্বীপ্রহরে শোনা কর্মচারীগুলোর কথা। কাশি উড়ে উঠল কয়েকবার। মধ্যম গ্রামের এই পুরনো সরাইখানার গাছে আসলেই কি অলৌকিক কিছু আছে?
কাল সকালে কাকে দেখেছিল ইংরেজ? হাজার প্রশ্ন মনে চেপে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেই অভিশপ্ত মানব গাছটার দিকে।